৬,৮০০ ফিট উচ্চতার দার্জিলিং। সারা বছর ধরে যাকে সবাই চেনে পাহাড়ের রানী নামে, কিন্তু জানেন কি এই জায়গার আসল সৌন্দর্য লুকিয়ে আছে কোনখানে? हाथ में क्या है? হিমালয়ের নির্জনতা, ব্রিটিশ আমলের টয় ট্রেনের বাঁশি, রাস্তায় পাইনের ফাঁকে মেঘেদের লুকোচুরি এবং সামনে দাঁড়িয়ে থাকা তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা ছাড়াও অনেক অজানা সৌন্দর্যের খনি রয়েছে এই হিমালয়ের বুকে। তাই এইবার আমিও খুঁজে ফিরব 2 রাত্রি 3 দিনের দার্জিলিংয়ের বেশ কিছু পপুলার এবং অনন্য সাইট সিনগুলো। খোঁজার চেষ্টা থাকবে পাহাড়ি জীবনের একটু আলাদা রকম গল্পগুলো। এই ভিডিওতে কোথাও থাকবে মেঘ কুয়াশার চাদরের হাতছানি, কখনো বৃষ্টি ভেজা শীতল গল্প। এছাড়াও থাকবে কোথাও চায়ের বাগানের প্যানোরামিক ভিউ, ভারত নেপাল সীমান্ত, লোকাল মার্কেট, ম্যাল রোড, থাকা খাওয়া, পাহাড়ি মানুষজনের কালচার ইত্যাদির নতুন কিছুর সন্ধান। আজকে এই দার্জিলিং কিন্তু গরমে না, বর্ষায় জমজমাট। চলুন তাহলে শুরু করি সারা বছরের পাহাড়ের রানীর এক টুকরো গল্পে হিমালয়ান দার্জিলিং। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে মে মাসের 4 তারিখ। আজকে বেরিয়ে পড়লাম কলকাতার গরম ছেড়ে উত্তরবঙ্গের পাহাড়ের উদ্দেশ্যে। এর আগে অনেকগুলো ট্রিপ কিন্তু আপনারা দেখেছেন আমি গরমের মধ্যে কাটিয়েছি। তো গরমের মধ্যে ঘুরতে ঘুরতে নাজেহাল হয়ে শেষ পর্যন্ত ভাবলাম যে শেষমেশ হাওয়া বোতলের অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমি চলে আসছি আজকে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে আমি চললাম সমস্ত বাঙালির প্রিয় ডেস্টিনেশন দার্জিলিংয়ে, যে জায়গাতে যাওয়ার জন্য সারা দিনে একাধিক ট্রেন রয়েছে। যার মধ্যে আজকে আমি যে ট্রেনে করে আজকে ট্রাভেল করব সেটা হচ্ছে রাত্রি 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে ট্রেনটা একদম শিয়ালদহ ছেড়ে রওনা হয় একদম শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। এটাই হচ্ছে একমাত্র ট্রেন যে ট্রেনটা শিলিগুড়ি পর্যন্ত যায়, এবং বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো সব যায় এনজেপি পর্যন্ত। টিকিট কিন্তু অলরেডি আমার কাটা আছে। আজকে আমি জার্নি করছি স্লিপার টিকিটে। আজকে কলকাতার ওয়েদার দেখেছেন তো, পুরো কলকাতা জুড়ে মুষলধারায় বৃষ্টি হয়েছে, এবং আজকে যে জায়গায় আমরা যাচ্ছি দার্জিলিংয়ে সেখানেও কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে, যেটা আমি দেখলাম গত 2 দিন 3 দিন ধরে। এই মে মাসটা গরমে দার্জিলিং কেমন, ওখানে কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারবেন, কোথায় থাকবেন, কী কী করবেন, সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। আজকের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের প্ল্যাটফর্মের নাম্বার 14। এই ট্রেনের মধ্যে জেনারেল কোচ রয়েছে 4টে। ট্রেনের একদম প্রথম ভাগে দেখলাম 2টো জেনারেল কোচ আছে, তারপর মাঝখানে সব হচ্ছে স্লিপার এবং এসি কোচ, আবার শেষ ভাগে রয়েছে আবার দুটো জেনারেল কোচ। শিয়ালদহ থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়াও আরেকটা ট্রেন রয়েছে পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটা ছেড়ে যায় হাওড়া জংশন থেকে সপ্তাহে একদিন, সেটাও রবিবার সকাল 7:30। কিন্তু শিলিগুড়ি কিংবা এনজেপি স্টেশনে পৌঁছানোর জন্য সবথেকে সেরা ট্রেনগুলো হলো শিয়ালদহ কিংবা হাওড়া জংশন থেকে সন্ধ্যের সময়ের পর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো। শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 8:30 এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 10:15 দার্জিলিং মেল এবং 11:20 পদাতিক এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে কলকাতা থেকে উত্তরবঙ্গের পথে। ঘড়ির কাঁটায় এখন 8:30। ফাইনালি 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমরা রওনা হয়ে গেলাম দার্জিলিংয়ের পথে। এই ট্রেনের মধ্যে কোনো প্যান্ট্রি কারের ফ্যাসিলিটি নেই, কিন্তু ই ক্যাটারিং কিংবা অনবোর্ড ক্যাটারিং এসব সুবিধা রয়েছে। আর আজকে আমরা যে স্লিপার ক্লাসে জার্নি করছি এখানে সিটগুলো দেখুন কিছুটা এই ধরনের। আমাদের সিট পড়েছে মিডিলে এবং আপারে। আমাদের কিন্তু টিকিটের মূল্য পড়েছে মাথাপিছু 355 টাকা করে। অপর প্রান্তে হাওড়া জংশন থেকে সন্ধ্যে 6:35 কামরূপ এক্সপ্রেস সোমবার এবং শুক্রবার দিন বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন, এবং রাত্রি 10টার সময় পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার হাওড়া জংশন ছেড়ে রওনা হয় এনজেপির উদ্দেশ্যে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদহ থেকে শিলিগুড়ির দূরত্ব টোটাল 592 কিলোমিটার, এবং এই যাত্রাপথে এই ট্রেন দাঁড়ায় টোটাল 21টি স্টেশনে। এই 592 কিলোমিটার রাস্তা অতিক্রম করে শিলিগুড়ি পৌঁছতে এই ট্রেনের সময় লাগে 11 ঘন্টা 40 মিনিট। প্রায় সারাটা রাত্রি এই ট্রেনে ঘুমিয়ে কভার করে যখন ঘুম ভাঙল তখন ফারাক্কা ব্রিজ তথা এই ট্রেনের 15তম স্টেশন ডালখোলা ক্রস করে ফেলেছি। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সারাটা রাত আজকে ভীষণ পরিমাণে ঠান্ডার মধ্যে দিয়ে কাটিয়েছি। এত মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে না, গোটা রাস্তা জুড়ে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। চারদিকে দেখতে পাচ্ছেন এখন চারিদিকে ভেজা ওয়েদার। সকাল সকাল একটা গরম চা নিয়ে নিয়েছি গলা ছাড়ানোর জন্য, কারণ রাত্রে না গলা ধরে গেছে হালকা হালকা। তো এখন একটু পরে আমরা এই ট্রেনের 16তম স্টেশন কিষানগঞ্জে আমরা ঢুকতে চলেছি।
এই যে কিষানগঞ্জের স্টেশনটা আছে না, এটা কিন্তু পড়ছে বিহারের মধ্যে। এরপরে হচ্ছে আর কয়েকটা স্টেশন, তারপর নামতে চলেছি আমরা শিলিগুড়িতে। এখন এই মুহূর্তে ঘড়ি কাটাতে সময় সকাল 8টা বেজে 20 মিনিট। মাত্র 10 মিনিট লেট করে ট্রেন কিন্তু পৌঁছে দিয়েছে। অনেকটাই লেট ছিল, কিন্তু মাঝ রাস্তা দেখলাম শেষের দিকটা বিশেষ করে অনেকটাই কিন্তু টেনেছে। আর এখন আমরা যেই প্ল্যাটফর্মে এসে নেমেছি, এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই স্টেশনে দাঁড়ানোর টাইম 15 মিনিট। কাজেই তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে ট্রেন থেকে বেরিয়ে এইরকম ওভারব্রিজ দিয়ে বাইরে বেরোতে হয়। এই শিলিগুড়ি স্টেশনের ওভারব্রিজে উঠলে না, এখান থেকে শিলিগুড়ির পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে আসলেই দেখবেন ছোট্ট এরকম না একটা টয় ট্রেনের ইঞ্জিন আছে এখানে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। তার সাথে শিলিগুড়ি জংশন বড় করে লেখা রয়েছে। আর এই জায়গাতে রয়েছে বৃহৎ বড় একটা গাড়ি স্ট্যান্ড, যেখান থেকে বিভিন্ন রকম সব 4 হুইলার আছে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। এখান থেকে শেয়ারিংয়ে চাইলে কিন্তু খুব কম পাওয়া যায়। এখান থেকে বেশিরভাগ সব প্রাইভেটেই সব এখান থেকে বুক করা হয়। শেয়ারিংয়ে যদি যেতে হয় এখান থেকে দার্জিলিং, এই যে স্টেশন আছে, স্টেশন থেকে অল্প একটু এগিয়ে গেলে সামনে রয়েছে একটা বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডের সামনে গিয়ে ওখান থেকে বাসে করেও যেতে পারেন 100 টাকা দিয়ে। আর তাছাড়া ওখান থেকে শেয়ারিংয়ে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে ওখান থেকে কিন্তু দার্জিলিং পর্যন্ত শেয়ারিংয়ে যাওয়ার অপশন পেয়ে যাবেন। আমাদের এখানে গাড়ি বুক করা আছে অলরেডি। আমরা আছি আজকে টোটাল 3 জন। এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে করে আমরা 2 রাত্রি 3 দিন ঘুরে দেখব পুরো দার্জিলিং শহর। একদম শিলিগুড়ি জংশনের বাইরেই এই জায়গা থেকে গাড়ি আমাদেরকে পিক আপ করছে। এখন এই মুহূর্তে ঘড়ি কাটার সময় 8টা বেজে 58 মিনিট। আর শিলিগুড়িতে এখন কিন্তু ভালো পরিমাণে গরম আছে, কিন্তু ঘন্টাখানেক যাওয়ার পর যখন আমরা পাহাড়ে চড়াই করতে শুরু করব, তখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডার লেভেলটা বাড়তে শুরু করবে। আর এসির কোনো প্রয়োজন হবে না গাড়ির মধ্যে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আশিস ভাই। তো হাই কার দো। এই যে টোটাল 2 রাত্রি 3 দিনের প্যাকেজে এই যে আমরা ঘুরছি দার্জিলিং, এই পুরো ট্রিপে কিন্তু এই গাড়িটাই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। শহরের কোলাহল আর সমতলের তপ্ত বাতাসকে বিদায় জানিয়ে আজ আমাদের চাকা ঘুরছে এক শান্ত গন্তব্যের দিকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং অনেকভাবেই যাওয়া যায়, তবে সবথেকে পপুলার এবং পরিচিত রাস্তা রোহিণী রোড কার্শিয়াং হয়ে। কিন্তু এইবার আমাদের লক্ষ্য পাহাড়ের সেই ছোট্ট জনপদ মিরিক হয়ে। কাজেই এইবার ভ্রমণটা কতটা ইন্টারেস্টিং হবে বুঝতেই পারছেন। শিলিগুড়ি পেছনে ফেলে যখন গাড়িটা শুকনা ফরেস্টের বুক চিরে এগোতে থাকে, তখন মনে হয় যেন এক জাদুর রাজ্যে প্রবেশ করছি। জানালার কাঁচটা নামাতেই জঙ্গল আর বনফুলের একটা অদ্ভুত মিশ্র গন্ধ স্বাগত জানালো আমাদের। বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর যত উপরে উঠছি, সমতলটা তত ছোট হয়ে আসছে। এখানে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, আর তারই মাঝে 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 উঁকে দিচ্ছে পাহাড়ি ঝর্ণার মতো বেশ কিছু জলধারা। মিরিকে যাওয়ার কিছুটা আগে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেখানে রয়েছে এখানে একটা শিবের মন্দির। আর এই জায়গায় দেখুন সুন্দর একটা গেট করা আছে। কত সুন্দর ঠান্ডা বাতাস বইছে দেখতে পাচ্ছেন তো এই জায়গাতে। একটা সুন্দর সিঁড়ি নেমে গেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে শিব মন্দির। আর এখানে দেখুন দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট। আমাদের যে ড্রাইভার দাদা আছে না, বলছে এই যে নদীটা দেখতে পাওয়া যাচ্ছে নিচে, এই নদীটার নাম নাকি দুধিয়া নদী। মানে যে দুধিয়া ব্রিজ আমরা পার করে আসছি কিছুক্ষণ আগে, সেই নদীটাই দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গার এই ভিউ পয়েন্ট থেকে। দুর্দান্ত পরিবেশ, তার সাথে হাওয়াতে এই যে ফ্ল্যাগগুলোর একটা আওয়াজ আসছে না, প্রাণটাকে শান্তি দিচ্ছে। কার্শিয়াং রুটের থেকে এই রাস্তাটা একেবারেই অন্যরকম। এই রাস্তা অনেকটাই নির্জন। আরও বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ল্যান্ডস্কেপটাই পাল্টে গেল। পাহাড়ের ধাপে ধাপে সাজানো সবুজ মখমলের মতো চা বাগান। হ্যাঁ, আমরা এখন কার্শিয়াং আর মিরিকের সেই বিখ্যাত টি বেল্টে। এটাই হলো সেই রাস্তা যেখানে মেঘেরা আলতো করে গাড়ির উইন্ডস্ক্রিনে চুমু খেয়ে যায়। এখন আমরা যে জায়গাতে এসে নামলাম, এই জায়গার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর জায়গা। এখানে দেখবেন বেশ কিছু পাহাড়ি ফ্ল্যাগ কুয়াশার মধ্যে উড়ছে, তার সাথে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। পাশে লেখা রয়েছে এখানে আই লাভ মিরিক বলে একটা পয়েন্ট। আর এখানে খাবার জন্য রয়েছে অসংখ্য এখানে ক্যাফে, তার সাথে ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট, যেসব জায়গাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর তার সাথে এইরকম মেঘে মোড়া এইরকম চায়ের বাগান এই জায়গা থেকে উপভোগ করতে পারবেন। এই জায়গার আসল গুরুত্ব কী জানেন? দার্জিলিং এবং এই জায়গার মধ্যে আকাশ জমিন তফাৎ রয়েছে।
এখানে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন, দার্জিলিংয়ে যখন আপনারা একবার ভিজিট করে যাবেন না, ওখান থেকে এই রকম চায়ের বাগানের দৃশ্য দেখার জন্য আপনাদেরকে কিন্তু অফবিটের মধ্যে ট্রাভেল করতে হবে। এই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন সুদূর বিস্তৃত বিভিন্ন সব পাহাড়ের সব শ্রেণী, তার সাথে চায়ের বাগান, এখানে সব চা পাতা তোলার কাজ চলছে এখনের এই সময়। যে জিনিসগুলো আপনাদেরকে এই যে ট্রাভেলটা আছে না, একদম রোমান্টিক করে তুলবে। পাহাড়ি জায়গাতে ঘুরতে আসলে সবারই ইচ্ছে করে একটু পাহাড়ি খাবার ট্রাই করার। ম্যাগি, চাউমিন, মোমো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পাহাড়ে আসলে এখানের যে মোমো আছে না, সেটা আপনাদেরকে বলবো অবশ্যই ট্রাই করে দেখবেন। এই জায়গাতে এক প্লেট চিকেন মোমোর দাম 100 টাকা, আর যদি ভেজ মোমো নেওয়া হয় সেক্ষেত্রে পড়ে 80 টাকা। আর এখানে দেখুন আপনাদেরকে পুরো লিস্ট দিয়ে দিচ্ছি, মানে এই জায়গায় একদম মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়, সেটা মোমো চাউমিন হোক কিংবা দুপুরবেলার খাওয়া দাওয়া হোক, সব কিছুই। এইরকম প্লেটে দেখুন 8টা মোমো দিয়েছে, এগুলো হচ্ছে চিকেন মোমো। এরকম লাল একটা সস দিয়েছে, কিন্তু সসটা আমি খেয়ে দেখছিলাম ভীষণ ঝাল। তো এরকম ঠান্ডার জায়গায় কান গরম করার জন্য এটা কিন্তু খুব একটা ভালো উপায়। এখানে খুব সুন্দর চা বাগানের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, মানে এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের মোমো খাওয়া, এই জিনিসটা কিন্তু টানা মানে কয়েকটা বছর আপনাদের মনে থাকবে। এখানে মানুষজন একটু বেশি ঝাল খায়, কিন্তু খাবারের স্বাদ দুর্দান্ত। মাঝপথে এই টিংলিং ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান যেন পাহাড়ের গায়ে এক সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। এখান থেকে নেপালের সীমান্ত রেখাটা আবছা বোঝা যায়। পাহাড়ের বাঁকের প্রত্যেকটা মোড় যেন এখানে এক একটা রহস্য। ড্রাইভার যখন গিয়ার পাল্টে খাড়া চড়াই টপকায়, তখন বুকের ধুকপুকুনি আর চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি। এটাই তো এই সফরের আসল পাওনা। অবশেষে সেই পরিচিত পাইনের বনের সারি। আমরা এখন পৌঁছে গেছি মিরিক লেকের একদম দোরগোড়ায়। শিলিগুড়ি থেকে এই যাত্রা পথটা শুধু একটা দূরত্ব ছিল না, এটা ছিল একটা অদ্ভুত মানসিক শান্তি পাওয়ার একটা জার্নি। চলুন এইবার লেকের ধারে বসে এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে মিরিকের আসল গল্পটা শেয়ার করি। এখন কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি মিরিকে। এটা মিরিকের গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে পাশে দেখবেন এখানে অসংখ্য না, এখানে কেনাকাটার জন্য দোকান রয়েছে, যেখানে এখানে শীতের পোশাক টোশাক সব কিছু কিনতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে অপশনাল, আপনারা এখানে আসলে কিনতেও পারেন কিংবা নাও কিনতে পারেন। এই জায়গা হচ্ছে গাড়ি পার্কিং, তার চার্জ কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। এখানে 1 ঘন্টার জন্য পার্কিংয়ের চার্জ এখানে 50 টাকা করে কিন্তু নেওয়া হয়। আর এখানে এই যে মিরিক লেকটা আছে, এটা হচ্ছে সবথেকে মেন আকর্ষণ এই জায়গার। এখানে ভেতরে লেকের মধ্যে সামনে যেতে হলে এখানে দেখবেন একটা টিকিটের কাউন্টার রয়েছে, দেখবেন পাশে এখানে, তার সাথে একটা সুন্দর ছোট্ট গেট রয়েছে। এখান থেকে টিকিট কাটতে হয় 20 টাকা করে পার পার্সন, এখান থেকে টিকিট নেওয়া হয় আর এইরকম গেটের ভেতরে প্রবেশ করতে হয়। এই মিরিক জায়গাটা পাহাড়ের ডগাতে লুকোনো একটা স্বর্গ। এই জায়গাতে আসলে বুঝতেই পারবেন না যে সময় কোন জায়গা দিয়ে শেষ হয়ে যায়। এখানে রয়েছে এইরকম নীল জলরাশির মধ্যে বোটিংয়ের ফ্যাসিলিটি। আর এই জলটা নীল, তার পেছনে একটা কারণ আছে। আসলে জলটা কিন্তু নীল না, বলা হয় নীল, কিন্তু জলের রঙটা একদম সবুজ। তার কারণটা এখানে পাইন গাছের সারি, মানে লেকের পার বরাবর এই যে পাইন গাছ আছে না, যার হচ্ছে রিফ্লেক্সে জলের মধ্যে পড়ছে, যার জন্য জলটা পুরো সবুজ লাগে। আর সত্যি কথা বলতে এতটা মানে স্বচ্ছ এখানে পরিবেশ, তার সাথে এখানে যে একটা ওয়েদার না, মানে ভীষণ একটা মনোরম ওয়েদার। মানে যে জিনিসটা আমরা ফিল করছিলাম শিলিগুড়ি থেকে আসার সময়, সেই জিনিসটা তো একদমই নেই। কখনো এখানে রোদ্দুর বার হচ্ছে, আবার কখনো এখানে মেঘ কুয়াশা ঢেকে দিচ্ছে। আর এখান থেকে আশেপাশে সিনিক বিউটি এত সুন্দর লাগে। আপনাদেরকে ডিসপ্লেতে আমি এখন দিচ্ছি, দেখুন এখানে দেখবেন কন্টিনিউয়াস এখানে পাহাড়ের ওপর দিয়ে এই যে পাইন গাছের ফাঁক দিয়ে মেঘগুলো না, ওগুলো অনবরত ওখানে যাওয়া আসা করছে। আর তার সাথে অনেক মানুষ এখানে যাওয়া আসা করছে। এখানে ঘোড়া রাইডের সুবিধা রয়েছে, বোটিংয়ের সুবিধা রয়েছে। এইদিকে দুর্দান্ত পার্কটা আছে, যেখানে 20 টাকা করে এন্ট্রি ফিস নেওয়া হয়। তাছাড়া এখানে ঘোরার জন্য লেকের পার বরাবর রয়েছে এখানে অনেকটা জায়গা, যেখানে পায়ে হেঁটে ঘুরতে পারবেন। এই জায়গা যারা আছে ওয়াকিং করা পছন্দ করেন, তাদের জন্য দুর্দান্ত প্লেস হতে পারে। তো এখানে আমাদের 1 ঘন্টার সময় ছিল, অনেকটা সময় আমরা কাটিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা কিছু এখান থেকে খাওয়া দাওয়া টুকটাক করি, তারপর এখান থেকে আমরা একদম চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যেতে যেতে আরও অনেক কিছু জায়গা আছে, অনেক কিছু দেখার জিনিস আছে, যেইগুলো আপনাদেরকে শেয়ার করবো যেতে যেতে। মিরিক লেকের জলরাশি আর পাইন বনের মায়া কাটিয়ে আমাদের চাকা এবার ঘুরছে পাহাড়ের রানীর দিকে। আয়না স্বচ্ছ লেকটা যখন পেছনে পড়ে থাকছে, সামনে তখন খুলে যাচ্ছে এক নতুন দিগন্ত। মিরিক থেকে দার্জিলিং এই পথটা কিন্তু আগের মতো নয়। এখানের প্রকৃতি আরও বেশি গভীর, আরও বেশি রহস্যময়। কুয়াশার চাদর যেন প্রতি মুহূর্তে আমাদের পথ আগলে দাঁড়াচ্ছে। এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে মিরিকের গোপালধারা টি গার্ডেন।
এই জায়গায় আরেকটা নাম রয়েছে, অনেকে বলে গোল পাহাড়। আসলে এখানে কয়েকটা পাহাড় আছে, এখানে আসলে দেখতে পাবেন যে এই পাহাড়গুলো না কিছুটা গোল গোল টাইপের, এই জন্য গোল পাহাড় নাম দেওয়া হয়েছে। আর তাছাড়া এখানে পরিষ্কার করে লেখা আছে দেখবেন গোপালধারা টি স্টেট। এখানে চা বাগান দেখতে পারবেন একদম কাছ থেকে, যে জিনিসটা অন্য জায়গাতে দেখতে পাবেন না। মানে চা বাগানের মধ্যে দিয়ে দেখবেন একটা সরু রাস্তা আছে, যে জায়গা দিয়ে সমস্ত মানুষ সব আসা যাওয়া করছে। আর তার সাথে এই দিকটাতে লক্ষ্য করেন, এখানে দেখবেন লাইন ধরে কয়েকটা না চায়ের দোকান আছে, যেখানে চা টেস্ট করে এখান থেকে চা কেনার ব্যবস্থা রয়েছে। এখানে লাল চা, দুধ চা সব কিছু হচ্ছে পাওয়া যায়। তার সাথে আরও বেশ কিছু জিনিস আছে, এখানে কেনাকাটা করতে পারবেন। আর তার সাথে এই চা বাগানের মধ্যে এখন কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তো অন্যান্য সময় আসলে তখন কিন্তু যাওয়া যায়। কিন্তু এখন চা গাছের কাটিং চলছে। তো চা গাছের কাটিংটা কী জিনিস সেটা আপনাদেরকে বলি। এই যে চা পাতা দেখছেন, এই চা পাতাগুলো গজানোর জন্য কিন্তু গাছগুলোকে কাটিং করা হয় একদম মিডিল বরাবর, তারপর নতুন পাতা গজায় এবং সেই যে নরম যে পাতাগুলো, সেই চায়ের কোয়ালিটি সব থেকে ভালো। তো সেই জন্য এখন ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। ভেতরে এখন যদি গিয়ে কোনো যদি পাতা যদি ছেঁড়া হয়, তাহলে কিন্তু এখন 500 টাকা করে জরিমানা হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার করে লেখা রয়েছে। গোপালধারা টি গার্ডেন ছেড়ে আসার পর বাম দিক বরাবর যত সাইট সিন দেখতে পাবেন না, এই যে পাইনের ফরেস্ট বলুন, যাই বলুন, এই সমস্ত কিছুই পড়ছে কিন্তু নেপাল বর্ডারের মধ্যে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারত নেপাল বর্ডারে। গেটের মধ্যে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য একটু মানে দূর থেকে দেখাচ্ছি, মানে বর্ডারের বাইরে থেকে। এখানে আশেপাশে জায়গাটা দেখছেন কিছুটা এইরকম, বেশ একটা জমজমাট মার্কেট। আর চারিদিকে এখানে পাইন ফরেস্টের সঙ্গে এখানে কুয়াশায় পুরো মোড়া রয়েছে চারিদিক। এইটা হচ্ছে এখানের স্থানীয় লোকাল মার্কেট। এই দিকটা পড়ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, মানে এটা হচ্ছে ইন্ডিয়া। সামনে রয়েছে এখানে গেট দিয়ে এই পাশে টপকে চলে গেলে এইদিকে রয়েছে পশুপতি মার্কেট, যেটা পড়ছে পুরোপুরি নেপালের মধ্যে। ফাইনালি বিনা পাসপোর্ট ভিসাতে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম নেপালের মধ্যে। এখানে এন্ট্রি করতে গেলে ভোটার আইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স এই দুটো হলেই কিন্তু যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। মানে যে কোনো একটা হলেই কিন্তু ভেতরে এন্ট্রি করতে পারবেন। এখানে সামনে যে চেকপোস্ট আছে, এটা হচ্ছে পশুপতি চেকপোস্ট, যেখানে আমাদের ইন্ডিয়ান মানে চেকপোস্ট আছে, তার সাথে এখানে যে নেপালের যে চেকপোস্ট মানে একসঙ্গে রয়েছে পাশাপাশি। তো প্রথমে ইন্ডিয়ান চেকপোস্টে ওখানে আমরা আমাদের যে ভোটার আইডি আছে সেটা দেখালাম, তারপর আবার নেপালের মধ্যে এন্ট্রি করে এখানের যে চেকপোস্ট আছে নেপালের, সেখানে আবার একবার দেখালাম। কিচ্ছু লাগলো না, কোনো টাকা পয়সা লাগছে না, কিচ্ছু লাগছে না, জাস্ট হচ্ছে নামটা এন্ট্রি করছে, ফোন নাম্বারটা নিচ্ছে এবং এই নেপালের মধ্যে আপনারা কতক্ষণ থাকছেন এবং কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন একটু জিজ্ঞাসাবাদ করে সেই জিনিসটা খালি লিখে নেওয়া হচ্ছে, তাছাড়া আর কিচ্ছু লাগছে না। এখানে যে দোকানপাটগুলো দেখছেন এগুলো সব হচ্ছে এখানে লোকাল মার্কেট। তো আপনারা যদি চান তাহলে এখান থেকে গাড়ি নিয়ে কয়েকটা সাইট সিন আছে সেগুলোও করতে পারেন। আর তাছাড়া এখানে যে লোকাল মার্কেট আছে সেই লোকাল মার্কেটটা কিন্তু পায়ে হেঁটে ঘুরতে পারেন। আর এখান থেকে বলে রাখি, এখান থেকে এই যে গাড়িগুলো দেখছেন না, এই গাড়িতে করে এখানে বেশ কিছু সাইট সিন আছে, যদি আপনারা করতে চান তাহলে ওই 40 থেকে 50 মিনিট জোর করে সময় লাগবে, ওই 900 টাকা নেওয়া হয়। আর তাছাড়া আরও কিছু পয়েন্ট রয়েছে, তো আপনাদের যদি হাতে সময় থাকে কিংবা যদি একটু যদি কস্ট বাড়াতে চান তাহলে এখান থেকে ঘুরে নিতে পারেন বেশ কয়েকটা জায়গা। আজকে আমরা এখানে নেপালের যে লোকাল যে মার্কেট আছে না, সেই মার্কেটটাই আমরা ঘুরে নিচ্ছি। আর তার সাথে এখানে কেনাকাটার জন্য রয়েছে এখানে অসংখ্য দোকান। তো নেপালের যে পশুপতি মার্কেট, সেই মার্কেটটা কিন্তু কেনাকাটার জন্য ফেমাস, এই জিনিসটা আপনারা সবাই জানেন। তো যাদের ওই জায়গাতে যাওয়ার ইচ্ছে তারা কিন্তু এখান থেকে গাড়িতে করে চলে যেতে পারবেন, আবার এই জায়গাতে চলে আসতে পারবেন। বাম দিকের ছোট পাঁচিলের ওই পারটা নেপাল। পশুপতিনাথ মার্কেটের এই ব্যস্ততা পেরিয়ে আমরা যখন সীমান্তে নির্জনতায় প্রবেশ করলাম, তখন আমরা বুঝতে পারলাম কেন এই পথকে বলা হয় দার্জিলিংয়ের রুটের অন্যতম সেরা রুট। এখানে রোদের তেজ নেই, আছে শুধু মেঘেদের আনাগোনা। আজকের এই জার্নি আমাদের মনে করাচ্ছে আমরা যেন এগিয়ে চলেছি কোনো বিলিতি সিনেমার ফ্রেমের ভেতর দিয়ে। জানালার বাইরে হাত বাড়ালেই মনে হবে মেঘগুলোকে মুঠোর মধ্যে ধরে ফেলা যাবে। এত পরিমাণে ঠান্ডা, গাড়ি থেকে জ্যাকেট পরতে বাধ্য হলাম। এখন যেই জায়গায় এসে নামলাম এইটা হচ্ছে যে নেপাল এবং ভারতের সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা ভিজিট করে যেতে পারবেন সরাসরি একদম নেপালের মধ্যে। এই যে দোকানগুলো দেখছেন এগুলো সব হচ্ছে নেপালের মধ্যে খুব সম্ভব। মানে এই যে রোডটা আছে, এই রোডটা চলে গেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে দিয়ে। রোডের বাম দিকের এই দিকের যে প্রান্তটা আছে এটা পুরোপুরি নেপাল। এখানের কিছু ড্রাই ফ্রুটস পেয়ে যাবেন, তার সাথে কিছু চকলেটস এবং নেপালের খাবার দাবার। এইদিকে ভেতরে একটা মার্কেট রয়েছে, চলুন দেখাই আপনাদের। এখানে সব ঠান্ডার জিনিস পাওয়া যাচ্ছে, যেহেতু ঠান্ডার জায়গা, সব ঠান্ডার পোশাক এখানে। উফ, কত দোকান দেখুন এখানে। ছোট্টখাট্ট একটা মার্কেট কিন্তু জমজমাট, সব কিছুই রয়েছে এখানে। এই জায়গাতে বসার জন্য কত বেঞ্চের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন তো। এইদিকে একটা কিন্তু রাস্তা চলে গেছে, যেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায় অনেকটা এইদিকে। আর তার সাথে এখান থেকে নিচের অবস্থা দেখুন, মেঘে এতটাই আচ্ছন্ন হয়ে গেছে, এইদিকে কিচ্ছু দেখাতে পারছি না আপনাদের, খালি চোখেও দেখতে পাচ্ছি না, আর ক্যামেরাতেও কিছু দেখা যাচ্ছে না। মানে কিছুক্ষণ যদি এই জায়গাতে দাঁড়িয়ে থাকি মাথার চুল ভিজে যাবে।
এখন ঘুম স্টেশনে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গাতে দাঁড়ালাম। এই জায়গার নাম লেপচা জগৎ। এই জায়গার নাম লেপচা জগৎ কেন জানেন? দেখুন, খালি একবার দেখুন, এই হচ্ছে রোড, আর এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন তো গাড়িগুলো কন্টিনিউ মানে বৃষ্টির মধ্যে দিয়ে, এরকম মেঘের মধ্যে দিয়ে যাওয়া আসা করছে। এখানে খাওয়ার জন্য রয়েছে অনেক দোকান, যেখানে ম্যাগি পয়েন্ট রয়েছে। আর দুপুরের এই সময়টায় এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা নেই, মানে টিকিট কাটতে হবে না, একদম ফ্রিতে এই জায়গা ঘুরে নিতে পারবেন। এখন কিন্তু ডিসপ্লের মধ্যে জল পড়ে গেছে, সেই জন্য দেখুন হালকা একটু ঘোলাটে লাগতে পারে। এটা হচ্ছে একটা পাইন ফরেস্ট, লেপচা জগতের পাইন ফরেস্ট। আর এখানে বলছে এই ধরনের মেঘের আনাগোনা এই জায়গাতে সারা বছর প্রায় লেগেই থাকে। এই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখন এই সময় প্রচুর না বৃষ্টির ফোঁটার মতো এই পাইন গাছ থেকে জল পড়ছে। তার কারণটা আর কিছুই না, এই যে পাইন ফরেস্টের মধ্যে মেঘগুলো যে জমছে না, সেগুলোই জলের আকারে এই জায়গায় ঝরে ঝরে পড়ছে। আর এই জায়গায় দেখুন এরকম অ্যাক্টিভিটি করার জন্য এরকম একটা সিঁড়ি করা আছে, যে জায়গাতেই ওপরে এই জায়গাতে যেতে পারবেন। তবে বৃষ্টির সময় আসলে এই জায়গাটা কিন্তু একটু পিছল হতে পারে, একটু দেখে শুনে পা দেবেন এখানে। সত্যি এটা একটা স্বর্গ। সকাল থেকে যদি দুপুরের আগে আসেন এই জায়গায়, তাহলে এই জায়গাতে টিকিটের ব্যবস্থা রয়েছে, টিকিট কাটতে হয় এখান থেকে 20 টাকা করে নেওয়া হয় পার হেড। আর যদি বিকেলের সময় আসেন, মানে আমরা যে সময় এসেছি এখন মানে 3টে আশপাশ বাজে ঘড়ি কাঁটায়, তো এখনের সময় কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এখন পুরো ফ্রিতে এই জায়গাটা ঘুরে নিতে পারবেন। মানে যেই টাকায় আমরা এখানে আসতাম তার সাথে 50 টাকা অ্যাড করলে নিচে ওখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছে, মানে 70 টাকা করে প্লেট নেওয়া হয়। সুখিয়া ফকরি আর লেপচা জগতের ঘন জঙ্গল যখন পার করছি, তখন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। এই পথে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা। রাস্তার ধারে রয়েছে ছোট ছোট কিছু পাহাড়ি ক্যাফে, যেখান থেকে ভেসে আসছে মোমোর সুগন্ধ আর স্থানীয় মানুষদের হাসির শব্দ। সব মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতি। অবশেষে সেই চেনা শৈল শহরে প্রবেশ। টয় ট্রেনের লাইন যখন সমান্তরাল রাস্তায় চলতে শুরু করে, তখনই বুঝে নিতে হবে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের কাছাকাছি। ঘুম স্টেশনের সেই নস্টালজিয়া পেরিয়ে এখন আমাদের গাড়ি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। এখন মনের মধ্যে একটাই ভাবনা, কুয়াশার আড়াল থেকে আজকের এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘা কি আজ আমাদের স্বাগত জানাবে? ফাইনালি এখন আমরা দার্জিলিংয়ে টয় ট্রেনের স্টেশন পার করছি, কিন্তু যেহেতু আজকে ঘড়ি কাটায় 5টা বেজে গেছে, সেই জন্য আজকে টয় ট্রেন কিন্তু বেশি দেখতে পাচ্ছি না। শেষ ট্রেন যেটা ছিল, শেষ টয় ট্রেন যেটা দার্জিলিং থেকে ঘুম স্টেশনের মাঝে চলে, সেটা জাস্ট বেরিয়ে গেল একটু আগে, যেটা আপনাদেরকে এখন দেখালাম। আর দার্জিলিংয়ে সেরকম পরিমাণে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এখন। এটা হচ্ছে দার্জিলিংয়ের সেন্টারে চলে যাচ্ছে এখন আমরা। শেষমেশ আজকের মতো একটু রেহাই, গাড়ি থেকে নিয়ে পড়লাম। এখন চলুন হোটেলের মধ্যে এন্ট্রি করি। আমাদের হোটেলটা আছে এই দিকে, মানে এই যে মেন রোড, এই রোড থেকে বাম দিকে এইদিকে আমাদের হোটেল। একদম পাশে দেখতে পাচ্ছেন নিচে একটা এরকম মার্কেট রয়েছে, ছোট্ট একটা দোকান, পাশ দিয়ে ছোট্ট একটা সিঁড়ি এরকম উঠে গেছে। এইটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এখন চলুন যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে 404 নম্বর রুম। এখানে পাশে আমাদের সব ব্যাগপত্র সব রেখে দিয়েছি এখানে। আর এখানে দেখুন এইরকম দুটো সোফা চেয়ার আছে, তার সাথে একটা টি টেবিল আছে, এরকম জগ টগ সব কিছু দেওয়া আছে। এখানে ড্রেসিং টেবিল আছে। আর এইদিকে দেখুন এটা হচ্ছে 3 বেডেড রুম। আমরা আসছি 3 জন। এটা হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে সিঙ্গেল বেড। কিন্তু সিঙ্গেল বেডটা দেখুন অনেকটাই কিন্তু মানে বড়, মানে অনেকটা হচ্ছে কমফোর্টেবল। এখানে একটা করে এরকম কুশান দিয়ে রেখেছে। আর যেহেতু শীতের জায়গায় বুঝতে পারছেন, একটা ছেড়ে দুটো করে ব্ল্যাঙ্কেট দেখুন মোটা মোটা। আর এখানে টাওয়াল, এখানে সাবান। কিন্তু একটা জিনিস দেখছি, এখানে কোনো পাখা নেই। তার আসল কারণটা হচ্ছে দার্জিলিং ঠান্ডার জায়গা। সারা বছর যখনই আসবেন তখনই কিন্তু দার্জিলিংয়ের টেম্পারেচার মানে হালকা একটু মানে ওঠানামা করে আর কি। যার জন্য এখানে বেশিরভাগ হোটেলে এখানে পাখা নেই বললেই চলে। আর এসি তো নেই, ছেড়ে দিন, এসির কোনো প্রয়োজনই নেই। এখানে পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখুন কত বড়। এখানে রয়েছে সুন্দর একখানা কালারফুল একটা কোমোড, ওপরে রয়েছে গিজার, তার সাথে এখানে রয়েছে বেসিন, মিরর, তার সাথে এখানে শাওয়ার। এখানে ওয়ার্ড্রোব আছে একটা, ভেতরটা খুলে একটু দেখে নিই। এটা কিন্তু অনেকটাই শক্ত, মানে কড়া অনেকটা। আর এখানে পাশে এখানে একটা এলসিডি দেওয়া আছে। জানি না রিমোট টিমোটগুলো ঠিকঠাক আছে কি না, তবে যেহেতু আমরা ট্রাভেলিং করি এইসব জিনিসগুলো আমাদের কাজে লাগে না। যেটুকু সময় আমাদের থাকে অবশিষ্টাংশ হাতে, সেইটুকু সময় এডিট করতেই শেষ হয়ে যায়।
তারপর দেখি যদি ইচ্ছে হয় তাহলে আজকে ম্যাল রোডের দিকে যাব, তা না হলে কালকে কিন্তু ম্যাল রোডটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কারণ আমরা কালকেও স্টে করছি এখানে, আজকে রাতেও যেমন সময় পেয়ে যাব, কালকেও সময় পেয়ে যাব। আগের তো সারাটা দিন আমরা অনেকটা জার্নি করে আসছি, বুঝতে পারছেন। রুমে চেক ইন করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে চলে আসছে গরমা গরম চা আর তার সাথে বিস্কিট। এই যে 2 রাত্রি 3 দিনের প্যাকেজে যে আমরা আসছি না, এই প্যাকেজের মধ্যে ইনক্লুড সন্ধেবেলার চা, বিস্কিট, তার সাথে রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট। দার্জিলিং টি, দার্জিলিংয়ে এসে এইটা ছাড়া দার্জিলিং বৃথা। আর একটা জিনিস তো আপনাদেরকে বলাই হয়নি, এখানে হোটেলের মধ্যে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি রয়েছে এবং ওয়াইফাই কানেক্ট করলাম, এত পরিমাণে স্পিড না, দেখুন স্ক্রোল করছি থামছে না। এখন ঘড়ি কাটাতে রাত্রি 9:30, অনেকটাই লেট করে খাবার দাবার দেওয়া হলো। অন্যান্য জায়গায় ঠান্ডা জায়গায় যখন আমরা ঘুরতে যাই সেখানে দেখি যে 8টা থেকে 8:30-এর মধ্যে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখানে খাবার দাবার দেখছি রাতে কিন্তু হোম সার্ভিস দিচ্ছে। খালি জিজ্ঞেস করে নিয়েছিল রাত্রে আমরা ভাত খাবো না রুটি খাবো ইন্টারকমে। এখানে কী কী দিয়েছে দেখুন রাতের হচ্ছে ডিনারে। এখানে রয়েছে 1 বাটি কষা মাংস, এটা হচ্ছে চিকেন, আর তার সাথে এখানে রয়েছে দেখুন ভেন্ডি আলুর সবজি, এটাই আমি খাই না। আর এখানে রয়েছে ডাল, এটা খুব সম্ভব মুগের ডাল হবে। এখানে রয়েছে আচার, এখানে রয়েছে স্যালাডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলাদা করে লবণ দিয়ে গেছে, আর এখানে রয়েছে পাঁপড় উইথ টিস্যু। এই হোটেলের মধ্যে দেখুন এইরকম মেনু কার্ড আছে, এখানে টি থেকে শুরু করে ভেজ নন ভেজ অনেক কিছু দেখছি এখানে সব দেওয়া আছে, আর প্রাইসও দেওয়া আছে। আপনারা এই প্যাকেজের বাইরেও যদি কোনো খাবার যদি অর্ডার করতে চান এখান থেকে, তাহলে তার প্রাইস এখানে দেওয়া আছে। ঠান্ডার জায়গায় ভালোই অপশান, কারণ আমাদেরকে বাইরে যেতে হলো না, এই ঠান্ডার মধ্যে যেতেও ইচ্ছে করছে না এখানে এসে। চলুন খাওয়া দাওয়া করা যাক, তারপর কালকে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিংয়ে আজকে এখন ঘড়ি কাটা সকাল 9টা, আর এখনের যে ওয়েদার, মারাত্মক পরিমাণে মুষলধারায় বৃষ্টি চলছে। কালকে রাত্রে ড্রাইভার আমাদের বলে দিয়েছিল সকাল 9টা থেকে 9:30-র মধ্যে খাওয়া দাওয়া করে যেন আমরা গাড়িতে রওনা হয়ে যাই, কিন্তু কি করব সেই জিনিসটাই বুঝতে পারছি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে অনবরত মেঘগুলো সব উড়ে এসে হোটেলের আশেপাশে পুরো পরিবেশটাকে পুরো ঢেকে দিচ্ছে। আওয়াজ শুনছেন তো? বৃষ্টি হোক আর যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সকাল সকাল দেখুন আমাদেরকে দিয়েছে দেখুন এরকম কাপে করে হচ্ছে গরম গরম চা আছে, আর তার সাথে এখানে রয়েছে লুচি এবং তার সাথে ঘুগনি। বৃষ্টির এই ওয়েদারে এরকম চা খেতে যা লাগছে না। আজকে এই দার্জিলিং কিন্তু গরমে না, বর্ষায় জমজমাট। দেখেছেন তো কী অবস্থা, ছাতা হাতে এইরকমভাবে ভিজতে ভিজতে আজকে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। কিছু উপায় নেই, বেরোতে তো হবেই। এই যে চলে আসছে আমাদের গাড়ি, যে গাড়িতে করে কালকে আমরা এসেছিলাম দার্জিলিংয়ে। যাই বলুন, বৃষ্টির মধ্যে গাড়ির উইন্ডো বন্ধ করে এই যে রোড ট্রিপ করছি না, দারুণ লাগছে। সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, চারিদিকে হালকা একটা মেঘলা ওয়েদার রয়েছে, তার সাথে বৃষ্টিতে ঝমঝম করে পড়ছে। প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন এখানে, সব লোকাল মানুষজন যারা হাঁটাহাঁটি করছে সকালের এই সময়। দোকানপাট সেরকম হিসাবে কিন্তু এখনও খোলেনি। তো আজকের যে ওয়েদার জানি না কতক্ষণ বৃষ্টি চলবে, এইরকম হয়তো আজকে সারাদিনই বৃষ্টি হতে পারে। মোবাইলের গুগলে গিয়ে ওখানে চেক করেছিলাম যে দার্জিলিংয়ে বৃষ্টিপাত মোটামুটি আজকে দুপুর পর্যন্ত হবে, তারপরে হবে না। কিন্তু সকাল থেকে যে কন্ডিশন দেখছি না, তাতে বুঝতে পারছি না যে সারাদিনে আজকে আমাদের ভাগ্যে কী লেখা আছে। কারণ পাহাড়ি জায়গা, এখানে তো ওয়েদার প্রতিনিয়ত পাল্টাতে থাকে, এই সূর্য, এই মেঘ, এই বৃষ্টি। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘা সেটা অন্যান্য সময় যখন আসি তখন আমরা দেখে থাকি। ইদানিং এর আগেও আমি দার্জিলিং অনেকবার এসেছি, সেই জন্য ওটা আমার মেন টার্গেট নয়। আসল ব্যাপারটা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে দার্জিলিং শহরটা কেমন লাগে দেখতে, সেটাই হচ্ছে আজকে অনুভব করব এবং আপনাদেরকেও করাবো। भैया अभी हम लोग कहाँ पे जा रहे हैं? पहले जू जा रहे हैं। जू দার্জিলিং জুয়ের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে খুব জোর যদি হয় তাহলে হয়তো 1.5 কিলোমিটারের মতো হতে পারে, কিন্তু এই রাস্তায় যাওয়ার সময় যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা দেখুন, কাঞ্চনজঙ্ঘার দরকার নেই। দার্জিলিংয়ের বর্ষার সময় এই যে সৌন্দর্য, যদিও এখন বর্ষা পড়েনি, কিন্তু পুরো বর্ষার একটা ভাইব রয়েছে। আপনারা যারা বর্ষার সময় দার্জিলিং ঘুরতে আসার প্ল্যান করছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য কিন্তু একটা ভালো অভিজ্ঞতা এনে দেবে। আমরা এখন চলে আসছি একদম দার্জিলিং জুয়ের সামনে। দেখতে পাচ্ছেন সামনে এটা দার্জিলিং জু। এই যে মানুষগুলো যাচ্ছে দেখছেন এই রাস্তায়, কি অবস্থা এখানে। আর এই জায়গাটা আমাদের গাড়ি আমাদেরকে নামিয়েছে। এখানে যত মানুষ সব ঘুরতে আসছে দেখছেন, সবাইকে কিন্তু এই জায়গাতে নামিয়ে দেওয়া হচ্ছে। পাহাড়ে ঘুরতে এসে যদি পাহাড়কে ভালোভাবে যদি চিনতে হয়, যদি পাহাড়ের সাথে পরিচয় করতে হয়, তাহলে কিন্তু বর্ষার সময়ে আসতে হয়। বর্ষার সময় একমাত্র প্রকৃতির যে আসল যে রূপ, সেই জিনিসটা দেখতে পাওয়া যায়। এই জুতে প্রবেশ করতে হলে এখানে বাম পাশে দেখবেন টিকিটের কাউন্টার রয়েছে। এই জায়গা থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। এই যে দেখছেন এখানে টিকিটের প্রাইস লেখা রয়েছে, 110 টাকা করে নেওয়া হয়। আমরা যারা হচ্ছে ইন্ডিয়ান তাদের জন্য, ফরেনারদের জন্য 180, আর হচ্ছে 10 টাকা করে নেওয়া হয় ক্যামেরার চার্জ। চিড়িয়াখানাতে ঢোকার জন্য কত মানুষের ভিড় দেখেছেন তো।
এখন প্রবেশ করে গেলাম ভেতরে ঢোকার পর দেখতে পাবেন লাইন ধরে কিছু না, এখানে কেনাকাটার দোকান রয়েছে, এখানে কিছু শপ রয়েছে আরও। আর তার সাথে দেখুন এখানে জুয়ের ভেতর কী দেখতে পাবেন, এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে। এখানে যেমন বাঘ, শেয়াল, স্নো লেপার্ড ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু জিনিস রয়েছে। এখানে অনেকগুলো রাস্তা আছে দেখতে পাবেন, যেগুলো বাম দিকে এবং ডান দিকে চলে গেছে। তো যদি টাইগার দেখতে হয় এবং বিভিন্ন যে প্রাণী যদি দেখতে হয়, তাহলে কিন্তু এই দিকের যে সোজা রাস্তাটা আছে না, এই রাস্তা ধরে কিন্তু এগোতে হবে। আর সামনের দৃশ্যটা দেখুন এই জায়গা থেকে কত সুন্দর। এগুলো সব হচ্ছে মেঘ, মানে বৃষ্টির মধ্যে যে এত মানুষ এখানে ঘুরতে আসতে পারে, খালি জায়গাটা খালি দেখুন এবং অনুভব করুন। এখন এই সময় ঘড়ি কাটায় 12টা বেজে 14 মিনিট, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমরা এই জায়গাতে ঘুরছি। এই জায়গাটা সত্যি কথা বলতে এতটাই বড় জায়গা, এখানে ঘুরতে গেলে অনেকটা হাতে সময় নিয়ে আসতে হয়। মানে এই যে 110 টাকা নিচ্ছে, এই 110 টাকাতে এখানে আপনাদের ঘুরে পুরো পুষিয়ে যাবে। এখানে দেখার জন্য রয়েছে প্রচুর অ্যানিমেল, এখানে পাহাড়ের মানে ছাগল থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম প্রজাতির বাদর, বাঘের প্রজাতি, ময়ূর, কিছু প্রজাতির পাখি দেখলাম। এইরকম করে এই জায়গাতে প্রচুর অ্যানিমেল রয়েছে, যে জিনিসগুলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আর তার সাথে এখানে মানুষের এত পরিমাণে ভিড় এখানে। আর সবথেকে আজকের দিনে যে আকর্ষণীয় মুহূর্ত, সেইটা হচ্ছে আজকের এই বৃষ্টিপূর্ণ ওয়েদার। এত সুন্দর ওয়েদার, চারিদিকে রয়েছে পুরো একদম মেঘের খেলা। মানে আজকে আমরা এই জুয়ের মধ্যে যেই দৃশ্যটা আজকে উপভোগ করলাম, এই জিনিসটা আশা করি দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেও পাওয়া যায় না। তো এইসব জিনিসগুলো খুব হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো অলরেডি দেখছেন এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে, এইটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। সকাল থেকে একটা টেনশনে ছিলাম যে আজকে বৃষ্টি থামবে কিনা, বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আজকে ঘুরে দেখতে পারবো কিনা। আর এখনের এই সময়ও দেখতে পাচ্ছেন গাদা গাদা মানুষ এখানে আসছে। দার্জিলিং এই জন্যই বলা হয় দার্জিলিং হচ্ছে জমজমাট। শীতকাল কি, গ্রীষ্মকাল কি, বর্ষাকাল কি, সবসময় কিন্তু এইরকম মানুষের ভিড় এখানে দেখতে পাওয়া যায়। এখন আমরা ক্রস করছি দার্জিলিংয়ের বিখ্যাত নর্থ পয়েন্ট স্কুলের পাশ দিয়ে, যেখানে অনেক বিখ্যাত মুভির শুটিং হয়েছিল, বারফি টারফি ইত্যাদি অনেক শুটিং হয়েছে এখানে। এখান থেকে সামনে রয়েছে এখানে রোপওয়ে, মানে দার্জিলিংয়ের সেই যে বিখ্যাত রোপওয়ে, তার সাথে এখানে রাখছি টি গার্ডেন, তার সাথে এখানে আরও হচ্ছে কিছু পয়েন্ট আছে, যেসব জিনিসগুলো আজকে আমরা ঘুরে দেখব। তো এই রাস্তায় এর আগেও আমি এসেছি, এর আগে যখন বাইক ট্রিপ করে এসেছিলাম প্রায় কয়েক মাস আগে, তখন এই রোড বরাবর কিন্তু গিয়েছিলাম। আজকে আমি যেই জিনিসটা দেখলাম, এই জিনিসটা একরকম অকল্পনীয়। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে যেতে যেতে গাড়িতে, কিন্তু ভাগ্য যদি ভালো থাকে তবেই কিন্তু সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারবো, কারণ নিমেষের মধ্যেই মেঘগুলো কিন্তু উড়ে এসে ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছি। মানে বৃষ্টি হয়েছে তো, তারপর যে একটা ওই মেঘ যে একটা ক্লিয়ার হয়, তো সেই ফাঁকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে এখন আমরা চলে আসলাম রাগনিত টি গার্ডেন সামনে। চলুন সবার আগে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা সবার আগে দেখিয়ে দিই। এখান থেকে টি গার্ডেনের মধ্যে যাওয়ার রাস্তা, আর এই জায়গা থেকে দেখুন কত সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অল্প একটু মেঘে ঢেকে রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু যতটা দেখা যাচ্ছে ততটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দৃশ্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, যদি অল্প একটু দেরি হয় না, এখনের যে ওয়েদার, হয়তো এরপরে আর দেখতে পাবো না। আর নিচে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টি গার্ডেনে যাওয়ার রাস্তা, কোনো টিকিট লাগে না এখানে। এই জায়গা দিয়ে রাস্তা, নিচে এই জায়গা দিয়ে নেমে এখানে বেশ কিছুটা জায়গা আছে যেখান দিয়ে পায়ে হেঁটে এইদিকে যেতে পারবেন। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে চায়ের গাছ এগুলো। কিন্তু এর আগে আমরা ওই যে গোপালধারা টি গার্ডেনে গিয়েছিলাম, ওইটা হচ্ছে সবথেকে বেস্ট, যেটা মেয়েকে পথে পড়ে। তো ওই রকম ভিউ আশা করি এখানে পাওয়া যাবে না, কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে এসে কেন ছাড়বো, যেহেতু এখন বৃষ্টি হয়েছে সেই জন্য এখন যে চায়ের যে ভ্যালিটা আছে না, পুরো চারিদিকটা গ্রিন গ্রিন। এই ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সবথেকে ভালো দেখতে পাওয়া যায়। মানে দার্জিলিংয়ের যে টয় ট্রেনের স্টেশন আছে সেখান থেকে যে ভিউটা উপভোগ করা যায়, সেই জিনিসটা এই জায়গা থেকেও দেখতে পাওয়া যায় এবং আরও ভালো করে দেখতে পাওয়া যায়। এই চা বাগানে ঘুরতে এসে এখানে একটা জিনিস কিন্তু সামনে থেকে উপভোগ করতে পারছি, সেইটা হচ্ছে চা পাতা তোলার দৃশ্য, যে জিনিসটা খুবই বিরল, দেখতে পাওয়া যায় না। এমনিতে আমরা দার্জিলিং আসা যাওয়াকালীন তো আমরা চা বাগান তো অনেক দেখে থাকি, কিন্তু একদম ক্লোজ আপ মানে সামনে থেকে চা পাতা কীভাবে তোলে সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। তো দেখুন কীভাবে চা পাতাগুলো তোলা হচ্ছে। মানে চা পাতার যে একদম যে নরম যে পাতা, যেটা ডোকার যে পাতাগুলো হয়, সেই পাতাগুলোকে একদম নিখুঁতভাবে একটা একটা করে বেছে বেছে তুলে এরকম ঝুড়িগুলো পেটের মধ্যে রাখা আছে, এই ঝুড়িগুলোর মধ্যে রাখছে। আর এইরকম এখানে অসংখ্য মানুষ আছে যারা এখানে চা বাগানে সব কাজ করছে। তো এই জিনিস দার্জিলিংয়ের বুকে একদম সেরা। তোমার নাম क्या है? हाथ में क्या है? तलवार, एक कुकरी बोलते हैं इसको। কেমন ভাগ্য দেখুন, ছাতাটা গাড়ির মধ্যে আমরা অলরেডি রেখে দিয়ে চলে আসছি। চা বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মেঘ একদম ছেয়ে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে এই যে চা বাগানের উপরে যে লাইন ধরে যে দোকানগুলো রয়েছে না, যেখানে সব চাটা বিক্রি হচ্ছে, মোমো টোমো পাওয়া যাচ্ছে, মানে লাইন ধরে অনেক দোকান রয়েছে। কিন্তু এখানে খাবার খেতে গেলে বর্তমানে এখন নতুন নিয়ম হচ্ছে যে
গাড়ি যেই স্টলের সামনে দাঁড়াবে সেই স্টলে একমাত্র খাওয়া দাওয়া খাওয়া যাবে। আমরা দুটো জায়গায় জিজ্ঞেস করলাম, বললো গাড়ি কোথাও দাঁড়িয়ে আছে, বললাম অন্য জায়গায়, বলছি তাহলে সেখানে যাও। এইরকম অবস্থা হয়ে গিয়ে দাঁড়িয়েছে এখানে। কিন্তু যখন এর আগে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু এমন নিয়ম ছিল না এখানে। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া তো করতে পারলাম না, ভেবেছিলাম এখানে ম্যাগি খাবো, একটু ম্যাগি ট্রাই করবো। কালকে তো মোমো খেয়েছি অনেকবার এখানে আসার আগে। টি গার্ডেন থেকে ফেরার রাস্তায় ওখানে রয়েছে রক গার্ডেন, তার সাথে রোপওয়ে রয়েছে। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, দেখার মতো ওখানে কিচ্ছু নেই। রক গার্ডেনে তো কিছুই নেই দেখার মতো। তবুও দেখি অনেক মানুষ ওখানে দাঁড়ায়, মানে যারা অ্যাক্টিভিটি করতে চান একমাত্র তারাই ওখানে যান, তাছাড়া ওখানে কিছু নেই। এখন ঘড়ি কাটাতে বেজে গেছি প্রায় দুপুর 2টোর আশপাশ। এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? শুনলে হয়তো একটু অবাক লাগবে। এখন আমরা চলে যাচ্ছি একদম সোজা টাইগার হিলের দিকে। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে টাইগার হিলে যাওয়ার তো সবথেকে ভালো সময় যেটা, সেটা হচ্ছে ভোর ভোর, মানে যত ভোর ভোর ঘুম থেকে উঠে ওখানে চলে যাওয়া যায়, ওখান থেকে ভালো ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু আজকের দিনটা আপনারা একটু বুঝে দেখুন। আজকে সকাল থেকে অনবরত এত বৃষ্টি হয়েছে, এত মেঘলা ওয়েদার। সকালবেলায় ওখানে কেউ যায়নি, ওখানে গ্যারান্টি একদম। কিন্তু এখন যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে করে ক্লিন হচ্ছে দুপুরের পর থেকে, মানে যেমনটা গুগলে দেখেছিলাম, সার্চ করে সকালে বলছিলাম আপনাদের, তো এখন সেই জন্য চলে যাচ্ছি সোজা ওই জায়গাতে। আর বেশ হচ্ছে অনেকটা ডিস্টেন্স, প্রায় আধা ঘন্টার মতো কিংবা হয়তো একটু বেশি সময় হয়তো লাগতে পারে। আমার বেশ মনে আছে এর আগে আমি যতবার দার্জিলিংয়ে ঘুরতে এসেছি, যতবার টাইগার হিলে এসেছি না, প্রত্যেকবার সেই অন্ধকার রাত থেকে, মানে সেই ভোর 3টে সাড়ে 3টের সময় রুম থেকে বেরিয়ে টাইগার হিলে আসতাম। কিন্তু ওই সময় সত্যি কথা বলছি, টাইগার হিলের রাস্তা যে এতটা পরিমাণে যে সুন্দর হয় এই জিনিসটা বোঝাই যায় না। এই জিনিসটা আমি কেন, আপনারা যতজন এখানে এসেছেন সবার সময় কিন্তু এই একই জিনিসটা হয়। যখন ফিরে যান, ফিরে যাওয়ার সময় হালকা একটু ভিউ পাওয়া যায়, কিন্তু আসার সময় টাইগার হিলের রাস্তা কেমন এই জিনিসটা সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা নেই। তো দেখুন, এখন হচ্ছে এই রাস্তা দিয়ে আমি আসছি, এত সুন্দর ভিউ এখানের, দারুণ দারুণ। এখন ঘড়ি কাটায় দুপুর 3টে, আর এখনের যে পরিস্থিতি, হাসবো না কাঁদবো সেই জিনিসটাই বুঝতে পারছি না। অন্যান্য সময় আপনারা দেখেছেন টাইগার হিলে আসতে গেলে হাজারো গাড়ি কিন্তু লাইন পড়ে যায় অনেকটা নিচে থেকে, যেখান থেকে পায়ে হেঁটে আসতে কমসে কম সময় লেগে যেতে পারে 20 মিনিট, কখনো 25 মিনিট, মানে কমসে কম 30 মিনিট তো সময় লাগেই লাগে। কিন্তু দুপুরবেলার এখনের এই সময় আমাদের গাড়ি আমাদের একদম ছেড়েছে কোথায় দেখুন। এই হচ্ছে টাইগার হিলের একদম টপ পয়েন্ট, আর এই হচ্ছে আমাদের গাড়ি। মানে অনেকে হয়তো কল্পনা করতেই পারেনি যে আজকে হয়তো টাইগার হিলে হয়তো আসতে পারবে না, কিংবা এখান থেকে কোনো হয়তো ভিউ দেখতে পাবে না, যেহেতু সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছিল। কিন্তু দুপুরের এই সময় দেখুন হালকা এখন রোদ বেরোতে শুরু করেছে। মানে সব থেকে উঁচু তো হচ্ছে সান্দাকফু, ফালুট এইগুলো, কিন্তু দার্জিলিংয়ে যে লোকাল যে পাহাড়গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে হাইয়েস্ট। একদম মানুষ নেই সেটা বললে ভুল হবে, কিন্তু ভোরের সময় আসলে এই জায়গাতে একটা হৈ হৈ কাণ্ড হয়ে যায়। এই দেখুন সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মানে ঢাকা পড়ে গেছে আর কি মেঘের মধ্যে, কিন্তু মোটামুটি ওই 10 মিনিটের মতো যদি দাঁড়াই, 10 মিনিটের মধ্যে একটা চান্স আছে দেখতে পাওয়ার। এই যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংয়ের ওপরে পর্যন্ত মানুষ চলে যায় সকালের সময় টাইগার হিলের ভিউ দেখার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অল্প একটু দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা, সেই রকম ভালো পরিমাণে দেখতে পাইনি। তো এখানে আশেপাশে বেশ কিছু এখানে কেনাকাটার দোকান রয়েছে, তার সাথে এখানে খাওয়ার দোকান রয়েছে। সামনে দেখছেন এখানে এটা হচ্ছে একটা ম্যাগি পয়েন্ট, যেখানে ম্যাগি, চা, মোমো এইসব হচ্ছে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা ম্যাগি নিয়ে নিয়েছি। কিতনে করকে প্লেট? 50 টাকা করে প্লেট নিচ্ছে এখানে। এটা যদি সকালের সময় যদি খেতাম, মানে ভোরবেলা যখন এখানে আসতাম, তাহলে এটা টেস্ট দ্বিগুণ লাগতো। টাইগার হিল থেকে একদম সোজা ঘুম স্টেশন হয়ে আমরা এখন চলে আসলাম বাতাসে লুপের আগে ঘুম মনাস্ট্রিতে, যেটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম মনাস্ট্রি বলা হয়। এই যে দেখছেন এইটা হচ্ছে এন্ট্রি গেট, এইটাই হচ্ছে মনাস্ট্রি। এইরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এই যে ঘুম মনাস্ট্রি আছে, এটা কিন্তু একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে দেখার মতো তেমন কিছু জিনিস নেই, শুধু এই মনাস্ট্রি আছে, ভেতরে হচ্ছে বুদ্ধদেব আছে, একটা হালকা ধ্বনি শুনতে পাবেন ওখানে, আর ভেতরে সাইলেন্ট থাকতে হয়। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে রয়েছে দেখবেন পাইনের ফরেস্ট, পাইনের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তার সাথে ভাগ্য ভালো থাকলে এই জায়গায় মেঘেদের আনাগোনা কিন্তু দেখতে পাওয়া যায়। এই জায়গাতে এন্ট্রি করার জন্য কোনো টিকিটের চার্জ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, কোনো নিয়ম নেই এখানে। জাস্ট বাইরে জুতো খুলতে হয়, ভেতরে প্রবেশ করতে হয়, ভেতরে দর্শন করুন এবং বাইরে বেরিয়ে চলে আসুন। বাইরে কিছুটা জায়গা রয়েছে যেখানে কিছু খাবারের দোকান রয়েছে, কিছু কেনাকাটার দোকান রয়েছে, তার সাথে বসার জন্য সব চেয়ার টেবিলের সব ব্যবস্থা রয়েছে। যেহেতু এইটা বিকেলের সময়, সেই জন্য সূর্য দেখতে পাচ্ছেন ঠিক এই দিকে রয়েছে, মানে মনাস্ট্রির পেছনের সাইডে।
কিন্তু সকালের সময় জায়গাটা যদি আসেন, এখানে চারিদিকের ভাইবটা খুব সুন্দর লাগে। এই যে এইদিকে পাইন গাছগুলো দেখছেন, এখানে পাইন গাছের মধ্যে মেঘেদের আনাগোনা কিন্তু লেগেই থাকে। আর এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগে, এই গেটের সামনে দাঁড়ালে এখান থেকে কিন্তু টয় ট্রেনগুলো অনবরত যাওয়া আসা করে, সেই জিনিসটা কিন্তু দেখতে পাবেন এখান থেকে। ঘুম মনাস্ট্রি থেকে এখন আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। এই জায়গায় যেখানে রাস্তা আছে, রাস্তার পাশেই দেখবেন এখানে টিকিটের কাউন্টার রয়েছে। এখান থেকে টিকিট কাটতে হয়। সে আগেও যা টিকিটের প্রাইস ছিল এখনও সেম রয়েছে, 50 টাকা পার পার্সন। আর এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপর দাঁড়ালে এখান থেকে খুব সুন্দর টয় ট্রেনের ভিউগুলো দেখতে পাওয়া যায়। কখনো দেখবেন ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছে, কখনো দেখবেন ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে। চলুন তাহলে এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে দুটো গেট রয়েছে এই বাতাসিয়া লুপে ওঠার জন্য। একটা গেট আছে এদিকে রোডের সাইডে, আর একটা আছে অপোজিট সাইডে। বিকেলের সময় পুরো বাতাসিয়া লুপ পুরো ফাঁকা ফাঁকা। সকাল থেকে দুপুরের মধ্যে এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ক্রাউড থাকে। এই দিক থেকে দেখছেন টয় ট্রেনগুলো যাচ্ছে আসছে এই দিক থেকে নিচে দিয়ে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় ঠিক এই দিকে। কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার, সেই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দার্জিলিংয়ের এই বাতাসিয়া লুপ, এইটা হচ্ছে একটা হেরিটেজ প্রপার্টি, যেটা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ ভারতের আমলে। এখানে দেখতে পাবেন খুব সুন্দর করে আই লাভ দার্জিলিং পরিষ্কার করে লেখা আছে। আর সামনে না ওখানে কিছু বাইনাকুলার রাখা আছে, যেখানে ওই 50 টাকা করে নেওয়া হয় এক একজনের। কিন্তু এখনোর সময় বাইনাকুলার কোনো কাজের না, কারণ এখন কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না। এখন যদি ঘুরতে হয় বিকেলের সময়, তাহলে এই জায়গাটা এমনি হচ্ছে ঘুরুন। এখান দিয়ে টয় ট্রেনগুলো যে মাঝে মাঝে যাওয়া আসা করছে, সেগুলো হচ্ছে ক্যামেরাবন্দি করুন। কিন্তু জায়গাটা বিভৎস সুন্দর লাগে সকালের সময় আসলে। আপনারা যদি চান তাহলে দার্জিলিং থেকে ঘুম স্টেশনের মধ্যে যে জয় রাইডটা হয় না, সেই জয় রাইড করতে পারেন, যার টিকিটের প্রাইস 1200 টাকা এবং 1500 টাকা, অনেকটাই খরচ। কিন্তু জীবনে যদি স্মৃতি হিসাবে কিছুই আপাতত করে রাখতে চান, তাহলে বলবো অবশ্যই কিন্তু জীবনে একবার কিন্তু করা দরকার। যে টয় ট্রেনগুলো আসে এখানে হচ্ছে কিছুক্ষণ করে দাঁড়ায়, তারপর এখান থেকে পুরো একদম গোল গোল রাউন্ড রাউন্ড করে একদম বেরিয়ে চলে যায় দার্জিলিংয়ের দিকে, মানে দার্জিলিং স্টেশনের দিকে কিংবা ঘুম স্টেশনের দিকে। আর সকালের সময় আসলে দেখতে পাবেন এই যে রেল লাইন আছে না, এই রেল লাইন বরাবর চারিপাশ জুড়ে প্রচুর এখানে দোকানপাট পাওয়া যায়, যেখানে সব শীতের বিভিন্ন রকম সব পোশাক টোশাক এবং আরও অনেক কিছু কিনতে পাওয়া যায়। এখন আমি চলে আসলাম দার্জিলিংয়ের সবথেকে বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আই লাভ DHR। এই জায়গাটা এমনই একটা জায়গা, সারাদিনের শেষে এই জায়গাতে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসা পছন্দ করে, এই জায়গাতে বসে সময় কাটাতে পছন্দ করে। আর বিকেলের শেষ সময়টায় এই জায়গা থেকে সানসেটটা একদম পরিষ্কার খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এইদিকে দেখুন, যদিও এখনও মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু এখনও সূর্যের যে লাল যে আভাটা না, সেটা কিন্তু রয়ে গেছে। আর এই জায়গাটাতে সারাদিনে অনবরত টয় ট্রেনগুলো সব যাওয়া আসা করে। মানে এটাই হচ্ছে শেষ স্টেশন না দার্জিলিংয়ের, যেই জায়গা পর্যন্ত টয় ট্রেনটা কিন্তু আসে। তো এই জায়গায় দেখবেন এরকম লাইন ধরে অনেকগুলো ছোটো ছোটো ট্র্যাক আছে, তার সাথে এখানে স্টেশনের ভেতরে এখানে অসংখ্য খাবারের দোকান আছে, যেখানে খাবার দাবার খাওয়ার সুবিধা রয়েছে। এখান থেকে আজকে আর কোনো গাড়িতে করে ভ্রমণ নয়, বেশ কিছুক্ষণ এখানে আমরা বসবো, সময় কাটাবো, তারপর এখান থেকে চলে যাবো রাতের দার্জিলিংয়ের মেইন আকর্ষণ, সেটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যালের দিকে। স্টেশন থেকে ম্যালের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই 15 মিনিটের মতো সময় লাগে। আর আমাদের যে হোটেলটা আছে না, আমাদের হোটেলটা পড়েছে পুরো একদম মিডিলে, মানে আমাদের হোটেল থেকে ওই 7 মিনিটের মতো লাগে স্টেশন। আর 7 মিনিটের মতো হেঁটে আসলে এইদিকে হচ্ছে ম্যাল। এই যে দেখছেন এটাই হচ্ছে ম্যাল রোড। দিনের আলো নিভলেই দার্জিলিংয়ের ম্যাল রোড যেন তার খোলস বদলে ফেলে। কুয়াশা যখন পাহাড়ের গা বেয়ে আলতো করে উঠে আসে আর রাস্তার ধারে ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে, ঠিক তখনই শুরু হয় এক অন্যরকম অভিজ্ঞতা। চারিদিকের এই পরিবেশ আর কনকনে ঠান্ডার মাঝে ম্যাল রোড তখন হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। আর এই রাতটা যদি বৃষ্টি ভেজা হয়, তাহলে তো আর কিছু বলারই দরকার পড়ে না। বেঞ্চে বসে থাকা মানুষজন, গরম ধোঁয়া ওড়ানো গরম কফি, আর পর্যটকদের কোলাহল, সব যেন এক অদ্ভুত ছন্দে মিলেমিশে একাকার। ঘোড়াদের খুঁড়ের শব্দ আর মাঝে মাঝে ভেসে আসা গিটারের সুর এই পরিবেশকে আরও বেশি মায়াবী করে তোলে। ম্যালের একপাশে যখন উপত্যকার দিকে তাকাবেন, মনে হবে নিচের শহরটা যেন এক আকাশ তারা হয়ে মাটির ওপর নেমে এসেছে। দূরের ওই মিটমিটে আলোগুলো আসলে হাজার হাজার মানুষের গল্পের সাক্ষী। যখন ঘড়ির কাঁটায় রাত্রি 10টা ছুঁয়ে এবং ভিড় পাতলা হতে শুরু করে, তখনই ঠান্ডার কামড়টা আরও স্পষ্ট হতে থাকে। তখন এখানে শুধু আপনি এবং পাহাড়ের হিমেল হাওয়া। ঠিক এই রকম পরিবেশে জন্মনের ঠান্ডায়
জ্যাকেটের পকেটে হাত গুঁজে ম্যালের চারপাশটা একবার চক্কর দেওয়া। এটি স্রেফ একটা ঘোরা নয়, এটা এক ধরনের একটা থেরাপি। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 10টার আশপাশ। এখন আমরা চলে আসছি ডাইনিং হলে। কালকে নিয়েছিলাম রুটি, আজকে হচ্ছে ভাত নিয়েছি। এখানে রয়েছে চিকেন কষা, তার সাথে এখানে একটা মিক্স সবজি, অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে আমার। এখানে এইটা ডাল, এখানে পাঁপড় রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এইগুলোই রয়েছে প্যাকেজের মধ্যে। কালকে সকালে এই হোটেল থেকে আমাদের কিন্তু চেক আউট করে রওনা হতে হবে পরবর্তী গন্তব্যের দিকে। তার আগে এই যত জিনিস আমরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি দুদিন ধরে, সব জিনিস আজকে প্যাক করে তারপর ঘুমোতে হবে। চলুন এখন আমাদের সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকের সকালে। এবং কালকেও রয়েছে বেশ কয়েকটা সাইট সিন। আর আজকের দিনের যে ওয়েদার সেটা দেখুন, বাইরে চলছে মুষলধারায় বৃষ্টি। মানে কালকেও যেই পরিস্থিতি ছিল সকালের সময়, আজকেও সেম পরিস্থিতি। আর কালকের ওয়েদার দেখুন, কালকে রয়েছে আবার হেভি রেনফল, যেটা হচ্ছে গুগলে দেখাচ্ছে। আজকে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে লাইট রেনফল দেখাচ্ছে, কিন্তু যেই পরিমাণে দেখছি ছাতা ছাড়া গতি নেই। আজকে আরও হচ্ছে দুটো সাইট সিন আছে আমাদের, সেই সাইট সিনগুলো আমরা করবো এক্ষুনি বেরিয়ে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড বাটার, আর তার সাথে একটা করে ডিমের অমলেট। আর সকালে এর সাথে কিন্তু চা দেওয়া হয়, যেটা অলরেডি আমরা ফিনিশ করে দিয়েছি কিছুক্ষণ আগে। এখন সোজা একদম চেক আউট করে ব্যাগপত্র নিয়ে চলে আসলাম গাড়ির মধ্যে। এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি সোজা একদম জাপানিজ টেম্পল এবং যে পিস পকোড়া আছে, পিস প্যাকোড়া, সেই দিকে। আর এখনের সময় ওয়েদারটা কিন্তু একটু ভালো আর কি আগের থেকে। সকালে যে বৃষ্টিটা হচ্ছিলো, এখন বৃষ্টিপাতটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এইটা হচ্ছে ভালো দিকে একটা। তো যাই হোক, ছাতা নিয়ে ঘুরতে হবে না আর। এখন আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছে এই জায়গাটায়। এখান থেকে ডান দিকে যদি লক্ষ্য করা যায় না, এখানে রয়েছে একটা সুন্দর সাদা রঙের গেট। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন বাম দিকে এখানে পরিষ্কার করে লেখাই রয়েছে বুদ্ধিস্ট টেম্পল পিস প্যাকোড়া। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই ঢালু। চারিদিকে দেখতে পাচ্ছেন এরকম পাইনের বন রয়েছে, মানে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এইরকম রাস্তা একদম ঢাল দিয়ে নিচের দিকে নেমে গেছে। এখানে সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, বেশ অনেকটাই বড়। তার সামনে থেকে দেখুন একটা রাস্তা চলে গেছে ওপরের দিকে। এই জায়গাতে ভিজিট করলে সবার প্রথমে যে মন্দিরটা দেখতে পাবেন সেইটাই হচ্ছে জাপানিজ টেম্পল, যেটা হচ্ছে মানে সেই জাপানিজ স্টাইলে তৈরি করা হয়েছে। তো এখানে সামনে না একটা লেখা রয়েছে জাপানি ভাষায়। লেখাটাতে কি লেখা রয়েছে সেই জিনিসটাই বুঝতে পারছি না, মানেটাও বুঝতে পারছি না। তবে আপনাদের যদি কারো যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানাবেন। যদিও বাঙালিদের এইসব জিনিস জানার কিন্তু কথা নয়। আর এখানে আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই শান্ত এবং দারুণ। এখানে কোনো কোলাহল নেই, একদম মানে শান্ত জায়গা। মানে দার্জিলিং থেকে মানে বেশ কিছুটা মানে ভেতরে এই জায়গার হচ্ছে অবস্থান। আর এই যে পুরো পাহাড়টা, এই পাহাড়ের নাম নাকি জল পাহাড়। আর এখানের এই যে প্রথমে যে জাপানিজ টেম্পল আছে, এই টেম্পলটা দেখা হয়ে গেলে মানে দর্শন হয়ে গেলে এখান থেকে দেখবেন বাম দিক থেকে একটা রাস্তা চলে গেছে সোজা একদম পিস প্যাগোডার উদ্দেশ্যে। দূরে ওই যে দেখতে পাচ্ছেন টেম্পলটা, ওটা হচ্ছে পিস প্যাগোডা টেম্পল। ওখানে রয়েছে বুদ্ধদেবের একটা মূর্তি, এখান থেকে দেখতে পাচ্ছি। চলুন সামনে যাই, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখানে আশেপাশের পরিবেশটা কেমন। এখন চলে আসলাম একদম পিস প্যাগোডার একদম টপ পয়েন্টে। এই জায়গা থেকে এত সুন্দর পাহাড়ের দুর্দান্ত ভিউগুলো লক্ষ্য করা যায় না। যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু আমি এই জায়গাতে প্রথমবার আসছি, এর আগে আমি কখনো আসিনি, তো সেই জন্য এই জিনিসটাই বুঝতে পারছি না যে কাঞ্চনজঙ্ঘা কোন সাইডে দেখা যায়। কারণ এখানে যেই দিকেই তাকাবেন সেই দিকেই কিন্তু পাহাড়ের শ্রেণী দেখতে পাবেন। খুব সম্ভব এই দিকটাতেই দেখা যাবার কথা, কিন্তু যেহেতু এখন মানে ওয়েদারটা সকালে বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু সেরকম হিসাবে কিন্তু ক্লিন হয়নি। আর এই যে পিস প্যাগোডা, এটা কেন তৈরি হয়েছিলেন জানেন? সেটা হচ্ছে যে বিশ্ব শান্তির জন্য। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর চারদিকে না এখানে প্রচুর ফুলের গাছ আছে, মানে একদম একটা ছোট্টখাটো একটা গার্ডেন আর কি। তাছাড়া এখানে পাইনের ফরেস্ট দেখতে পাবেন। প্রচুর মানুষ আসছে এখন এই সময়। এই জিনিসটা আমাদের দেখার কথা ছিল মানে আগের দিন, যেহেতু কালকে ওয়েদার খারাপ ছিল সেই জন্য দেখতে পারিনি। তো যার জন্য এই জিনিসটা আজকে দেখে নিলাম। দুরাত্রি 3 দিনের ভ্রমণে দার্জিলিংয়ের এতগুলো জায়গা আমরা কভার করলাম। এই জায়গাগুলো ছাড়াও আরও কিন্তু দুটো জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে অরেঞ্জ ভ্যালি এবং রক গার্ডেন। মানে আপনারা যদি দুরাত্রি 3 দিনের জন্য দার্জিলিংয়ের যদি ট্যুর প্ল্যান করে থাকেন এরকম প্যাকেজ নিয়ে, তাহলে মানে আজকের দিনে মানে যাওয়ার সময় এনজেপি পৌঁছানোর আগে এই দুটো জায়গা কভার করে একদম মানে সন্ধ্যের সময় আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে একদম এনজেপি স্টেশনে, যেখান থেকে আপনারা ট্রেন ধরে জার্নি শুরু করতে পারবেন। আমি কিন্তু এনজেপি স্টেশনে আজকে বাড়ি ফিরছি না, আমি আজকে দার্জিলিং ছেড়ে আমি আজকে চলে যাব। মানে দুরাত্রি 3 দিনের ভ্রমণ এখন আমার বাকি আছে, যার জন্য আপনাদেরকে আমি ওই দুটো জায়গা দেখালাম না, খালি আপনাদেরকে বলে দিলাম ইনফরমেশনের জন্য। আপনারা যদি শুধু দার্জিলিংয়ের প্যাকেজ বুক করেন, মানে দার্জিলিংয়ের দুরাত্রি 3 দিনের, তাহলে এই যতগুলো জায়গা দেখিয়েছি সেই জায়গার সঙ্গে এই দুটো জায়গা কিন্তু কভার করে বাড়িতে ফিরে যেতে পারবেন। আর কত কী খরচ হচ্ছে দেখুন, ডেসক্রিপশনে চেক আউট করবেন, ওখানে আমি পুরোপুরি ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি আজকে যে এজেন্সির মাধ্যমে আজকে আমি ট্যুরটা করলাম না, তার নাম হচ্ছে যে ট্যুর কিংডম। তার নাম্বার দেখুন ডিসপ্লেতে এখন শো করছে, তার সাথে ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিলাম। এর পরবর্তী পর্বে আসতে চলেছে দার্জিলিংয়ের আরও কিছু নতুন নতুন কিছু অজানা, কিছু অফবিট ভালো ভালো সাইট সিন, তার সাথে কিছু নতুন নতুন জায়গায় একদম চা বাগানের মধ্যে স্টে। একটাই কথা বলবো, যদি ভিডিও ইনফরমেশন ঠিকঠাক বলে মনে হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই।